হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা পড়ব এসএসসি এসএলএসটি 9-10 সিলেবাসে থাকা একটি পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, যেটা আমরা অলরেডি পড়েছি মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটির জন্য। তো সেম সিলেবাস যেহেতু এসএসসি এসএলএসটির জন্য, তো আমরা ডিটেলস কিন্তু এই কবিতা সম্পর্কে জানব, কারণ আমরা মাদ্রাসাতে দেখেছি যে এখানে কিন্তু কোয়েশ্চেন শুধুমাত্র টেক্সচুয়াল কোয়েশ্চেন আসছে না, অনেক কিছু টেক্সটের বাইরে থেকেও আসছে। তো এই জন্য কিন্তু আমাদের পোয়েট সম্পর্কে জানতে হবে, সেই কবিতা বা সেই গল্পের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে। মোট কথা আমাদের ডিটেলস সব কিছুই জানতে হবে, যেহেতু আমাদের কবিতা বা গল্প যাই বলো না কেন তার বাইরের কোশ্চেন আসছে, যেটা 2016 যে এসএসসি এসএলএসটি হয়েছিল সেখানে আসেনি। সেখানে মূলত টেক্সচুয়াল কোয়েশ্চেন করা হয়েছিল। তো দিন যাচ্ছে, কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তো আমাদের সবভাবেই কিন্তু প্রিপেয়ার্ড থাকতে হবে। তো যারা আমার পেইড ব্যাচে মানে জয়েন করেছো আর যারা করতে চাইছো, তো তারা কিন্তু আমাকে মেসেজ করে রাখবে, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং পেমেন্ট ডিটেলস আমার কাছ থেকে জেনে নেবে। অলরেডি আমি এই কোর্সের বিষয়ে আমি ভিডিও করেছি, তো তোমরা সেখানে দেখেছো। সেখানে শুধু এপ্রিলের সিলেবাসটা দেওয়া আছে এবং কয়েক মাস তো অবশ্যই লাগবে সিলেবাস কমপ্লিট করতে। তো সেখানে যে ব্যাচ এ আছে সেখানে কিন্তু এই সব কিছুর ওপরে ডিটেলস যেগুলো বললাম ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, বা কিসের ওপর লেখা মানে কিসের জন্য এই কবিতাটা লেখা হলো, বা পোয়েট সম্পর্কে বা এক্সট্রা যা যা ইনফরমেশান আছে সেগুলো কিন্তু ডেসক্রিপটিভ টাইপের স্টাডি মেটেরিয়ালে তোমরা ব্যাচ এতে পেয়ে যাবে। তো যারা জয়েন করতে চাও তারা এখনই কিন্তু তোমাদের নাম নথিভুক্ত করে রাখবে। এপ্রিলের ফার্স্ট উইক থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। তো আজকে আমি লাইন বাই লাইন এক্সপ্লেইন করব এবং কিছু ইনফরমেশন তোমাদের এখানে দেওয়ার চেষ্টা করব। আর বাকি যারা পেইড ব্যাচে ভর্তি হচ্ছ, তো সেখানে তো তোমরা অবশ্যই পিডিএফ ফর্মে সেগুলো পেয়ে যাবে। তো প্রথম কি আমরা দেখে নিই, কবিতাটির নাম কি? দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, লেখাকার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন কি রোমান্টিক পোয়েট, তাই তো? আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক পোয়েট। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু রুশোর ফিলোসফি কিন্তু ফলো করে। এগুলো আমরা মনে রাখবো, যেগুলো আমি বলছি প্রয়োজন হলে নোট ডাউন করে রাখবে। আর ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করে যেখানে, মানে বার্থ প্লেস যেটা, সেটা কিন্তু মানে একটা খুব সুন্দর নেচারে সুসজ্জিত একটা জায়গা ছিল। জায়গাটার নাম ছিল কাম্বারল্যান্ড। একে লেক ডিস্ট্রিক্টও বলা হতো। ঠিক আছে। তো আমরা জানি যে কোলেরিজ নেচার দ্বারা খুবই মানে অনুপ্রাণিত, এবং অনেক কবিতার মধ্যে সেটা আমরা পেয়েছি। এবং ওয়ার্ডসওয়ার্থকে কিন্তু হাই প্রিস্ট অফ নেচারও বলা হয়ে থাকে। হাই প্রিস্ট অফ নেচার বলা হয়ে থাকে। তো ওয়ার্ডসওয়ার্থের যখন 8 বছর বয়স, তখন ওয়ার্ডসওয়ার্থের যখন 8 বছর বয়স তখন তার মা মারা যায়, এবং যখন 14 ইয়ার্স ওল্ড ওয়ার্ডসওয়ার্থ তখন তার বাবা মারা যায়। তো এর ফলে কি হয়, সে নেচারটাকেই তার ফ্রেন্ডস, ফিলোসফার এবং গাইড হিসাবে কিন্তু মেনে নেয় এবং খুব নেচারের কাছাকাছি চলে যায়। যেহেতু যে জায়গায় তার জন্ম ছিল সেটাও একটা খুব সুন্দর মানে নেচারে সুসজ্জিত জায়গা ছিল। তো এই সবের কারণে কিন্তু তার মধ্যে একটা নেচারের প্রতি ভালোবাসা দেখা যায়। ঠিক আছে। তারপর ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে ইম্পর্টেন্ট বলতে, ওয়ার্ডসওয়ার্থ আর কোলেরিজ কিন্তু একটা মানে মিলিত একটা পোয়েম পাবলিশ করে। সেটা হচ্ছে কি লিরিক্যাল ব্যালাডস। এটা কিন্তু এটা কিন্তু ওয়ার্ডসওয়ার্থ এবং কোলেরিজের জয়েন্ট ভেঞ্চার। ঠিক আছে। ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলেরিজের জয়েন্ট ভেঞ্চার, যার নাম কি লিরিক্যাল ব্যালাডস। তোমরা শুনেছ নাম লিরিক্যাল ব্যালাডস। এটা কত সালে পাবলিশড হয়? 1798। এটাও তোমরা মনে রাখবে, 1798 কিন্তু এটা পাবলিশড হয় লিরিক্যাল ব্যালাডস। আর তারপর
তোমরা এটাও শুনেছো, এটা জানো যে ওয়ার্ডসওয়ার্থের এক বোন ছিল যে তার থেকে মাত্র 1 বছরের ছোট ছিল, তার নাম ছিল ডরোথি। এবং একটা সময় ওয়ার্ডসওয়ার্থ মানে ডরোথিকে নিয়েই মানে থাকতে শুরু করে জার্মানিতে। তো সেখানে জার্মানিতে যাওয়ার পর সে কিছু ডরোথির সাথে একসাথে মিলে কিন্তু কিছু কাজ করে, কিছু কবিতা লেখে। তো ওয়ার্ডসওয়ার্থ আর ডরোথি মিলে যেসব কাজ করে তার মধ্যে যেমন উল্লেখযোগ্য ছিল লুসি গ্রে, এগুলো মনে রাখবে যেহেতু সিলেবাসের মানে টেক্সটের বাইরে কোয়েশ্চেন আসে। লুসি গ্রে মানে ওয়ার্ডসওয়ার্থ আর ডরোথির জয়েন্ট ভেঞ্চার। লুসি গ্রে, রুথ, এগুলো ছিল ইম্পর্টেন্ট। রুথ, নাটিং, এইগুলো কিন্তু ছিল জয়েন্ট ভেঞ্চার কার? লুসি ডরোথি এবং ওয়ার্ডসওয়ার্থের। ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ক ওয়ার্ডসওয়ার্থের, সেটা হচ্ছে দ্য প্রেলিউড, এটাও নাম শুনেছ, দ্য প্রেলিউড। তো এইগুলো একটু মনে রাখবে, আর বাকি আমি স্টাডি ম্যাটেরিয়ালে এগুলো প্রোভাইড করব পিডিএফ ফর্মে। ঠিক আছে। তো আমরা দেখতেই পেলাম যে ওয়ার্ডসওয়ার্থ একজন হাই প্রিস্ট অফ নেচার। তো তোমরা কবিতার মধ্যেও দেখতে পাবে কিভাবে নেচারের প্রশংসা করেছে। আর আমরা আরেকটা জিনিস কি জানলাম, যে ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক পোয়েট। এবার আমরা দেখব কবিতার মধ্যে কি কি রোমান্টিক ফিচার পাই, তাই না? আর এই কবিতাটা হচ্ছে একটা সনেট মানে কি 14 লাইনের কবিতা। এবার সনেট অনেক রকমের হয়। এবার এই সনেটটা কাকে ফলো করেছে? এটা কিন্তু পেট্রার্ককে ফলো করেছে, এবং এটা কিন্তু একটা তাহলে কি পেট্রাকান সনেট। এবার পেট্রাকান সনেটের কিছু ফর্ম আছে, তো সেই ফর্মটা এখানে কিভাবে ফলো করলো সেটা দেখি। পেট্রাকান সনেটে 14 লাইনকে দুভাগে দুটো স্ট্যান্জাতে ভাগ করা হয়, 8 লাইন এবং 6 লাইন স্ট্যান্জাতে। 8 লাইন হচ্ছে বলা হয় অক্টেভ, 8 লাইনকে বলা হয় অক্টেভ, আর 6 লাইনকে বলা হয় সেস্টেট। তো এই অক্টেভ পার্টে একটা প্রবলেম দেখানো হয়, আর সেস্টেটে সেটার সলিউশন বলা হয়। তো দেখি এটা ফলো করেছে কি না কবিতার মধ্যে। এই সমস্ত কিছুই কবিতাটা পড়তে পড়তে আমরা জানব। ঠিক আছে। তো ফার্স্ট কি আছে, আমরা ভাগ করে নিই অক্টেভ আর সেস্টেটটাকে। 1 2 3 4 5 6 7 8 মানে টিউন অবধি হচ্ছে অক্টেভ পার্ট, তাই তো? এই টিউন অবধি আমরা পাচ্ছি, এটা অক্টেভ পার্ট। টিউন অবধি অক্টেভ পার্ট। তো দেখি এখানে কি প্রবলেম রেজ করা হয়েছে। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, লেট অর সুন, গেটিং অ্যান্ড স্পেন্ডিং উইল ওয়েস্ট আওয়ার পাওয়ার্স। তো এখানে প্রবলেমটা হচ্ছে যে সময় কবিতাটা লেখা হয়, তো সেই সময়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছিল। তো মানুষজন কৃষি থেকে সরে গিয়ে বেশিরভাগ কিন্তু ইন্ডাস্ট্রির উপর বেশি জোর দিচ্ছিল। তো মানুষ কিন্তু নেচার থেকে দূরে সরে যাচ্ছিল, এবং তাদের মেন্টালিটিটা হচ্ছিল তখন মানি মেকিং মেন্টালিটি, মানে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের ওপর কিন্তু তারা ঢুকে যাচ্ছিল, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের দিকে। আগে যেমন ছিল অ্যাগ্রিকালচার বেসড ইকোনমি, সেটার থেকে দূরে গিয়ে তারা কিন্তু মানে ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকে যাচ্ছিল। ঠিক আছে। তো সেটাই বলেছে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, লেট অর সুন। মানে দ্য ওয়ার্ল্ড বলতে এখানে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডকে বলেছে, যে আমরা কিন্তু এখন মানে এই যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে এটার মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি, এটার মধ্যে আমরা ব্যস্ত হয়ে গেছি এখন। লেট অর সুন বলতে মানে অতীতে এবং অদূর ভবিষ্যতে আমরা কিন্তু এর মধ্যেই ঢুকে গেছি এবং ঢুকে যাব আরও। ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে আমরা কিন্তু নেচার থেকে দূরে সরে গেছি। গেটিং অ্যান্ড স্পেন্ডিং মানে এখানে লেট অর সুন কিন্তু এখানে অ্যান্টিথেসিস, কোন ফিগার অফ স্পিচ? অ্যান্টিথেসিস কিন্তু লেটার অর সুন। গেটিং অ্যান্ড স্পেন্ডিং এটাও কিন্তু একটা অ্যান্টিথেসিস।
গেটিং অ্যান্ড স্পেন্ডিং মানে আমরা কি করছি, উপার্জন করছি, আর্ন করছি এবং সেগুলোকে স্পেন্ড করছি, খরচ করছি। উপার্জন করছি, খরচ করছি, মানে আমাদের কাজই যেন এটা, মানে মানি মেকিং একটা মেন্টালিটি। আমরা উপার্জন করব, খরচ করব, আর এটাতেই আমরা ব্যস্ত। আর আমাদের যে একটা মোরাল এবং স্পিরিচুয়াল লস হচ্ছে সেদিকে কিন্তু আমাদের কোনো ভ্রুক্ষেপই নেই। আমাদের মোরাল এবং স্পিরিচুয়াল যে লস হচ্ছে সেদিকে কিন্তু আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স বলতে কোন পাওয়ার্সকে বোঝাচ্ছে, আমাদের মেন্টাল এবং আমাদের মেন্টাল পাওয়ার্স এবং আমাদের ফিজিক্যাল পাওয়ার, আমাদের শক্তি, আমাদের মনের এবং শরীরের শক্তিকে কিন্তু আমরা ক্ষয় করছি, অপচয় করছি। এইভাবে গেটিং এবং মানে আর্নিং করতে আর স্পেন্ডিং করতেই কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি আমাদের সমস্ত শক্তিকে। লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার। তাহলে আমরা লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স। আর আমরা কিন্তু নেচারের মধ্যে খুব কমই দেখতে পাই দ্যাট ইজ আওয়ার্স, যেটা কিন্তু আমাদের। মানে নেচারের যা কিছু তা সমস্ত কিছুই কিন্তু আমাদের জন্য। নেচারের নিজের জন্য কিছু রাখে না, নিজের জন্য না, সেই সব কিন্তু আমাদের জন্যই। কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু খুব কমই দেখছি নেচারের মধ্যে। নেচারের মধ্যে আমরা কিছুই খুঁজে পাই না। নেচারের মধ্যে যে এত কিছু আছে এগুলো আমাদের চোখেই পড়ে না, কারণ আমাদের পাওয়ার্স, আমাদের সেন্স সমস্ত কিছু কিন্তু লোভ পেয়ে গেছে একটা জিনিসের জন্য। সেটা কি, একটা জিনিসের লোভে আমাদের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে আমাদের সেন্স। সেটা কি, এই মানি মেকিং মেন্টালিটি। উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে এ সর্ডিড বুন। উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে, আমরা কিন্তু আমাদের হার্টটাকে, আমাদের হৃদয়টাকে বিসর্জন দিয়ে দিয়েছি। কার কাছে? এ সর্ডিড বুনের কাছে। এ সর্ডিড বুনটা কি? এ সর্ডিড মানে হচ্ছে আনওর্দি, আনওর্দি। বুন মানে হচ্ছে ব্লেসিংস, মানে আশীর্বাদ, বা সর্ডিড মানে বলতে পারো মিজারেবল বা দুঃখজনক একটা আশীর্বাদ। যেটা মানে আমরা আশীর্বাদ ভাবছি, কিন্তু সেটা কিন্তু আশীর্বাদ না। সেটা কিন্তু কি আনওর্দি আশীর্বাদ, যেটা সে তার কাছে কিন্তু আমরা আমাদের হৃদয়টাকে বিসর্জন দিয়ে দিয়েছি। মানে আমরা কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। দিস দিস সি দ্যাট বিয়ার্স আর বজম টু দ্য মুন। এবার একটা ন্যাচারাল ইমেজারি দেওয়ার চেষ্টা করছে কবি, কারণ আমরা জানি যে ওয়ার্ডসওয়ার্থ একজন মানে নেচার লাভার। তো সেখানে এখানে কি দিয়েছে, দিস সি মানে এখানে সমুদ্রকে মানে একজন পার্সন হিসাবে কল্পনা করেছে। তো দিস সি দ্যাট বিয়ার্স আর বজম টু দ্য মুন। আর এই সমুদ্র কী করছে, তার বক্ষ যুগল কার কাছে উন্মুক্ত করছে, চাঁদের কাছে কিন্তু উন্মুক্ত করছে। তো এখানে এটা কোন ফিগার অফ স্পিচ, পার্সনিফিকেশন। আরেকটা জিনিস এখানে মনে রাখবে, আমরা কিন্তু সবসময় এটা দেখি যে মুনকে কিন্তু আমরা ফিমেল ফর্মে দেখি, তাই না? মানে এই ন্যাচারাল অবজেক্টটাকে মানে যখন কবিতার মধ্যে দেওয়া হয় তখন কিন্তু তাকে ফিমেল ফর্মে দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে দেখো মুনকে কিন্তু এখানে মেল ফর্মে ডিসক্রাইব করা হচ্ছে। দিস সি দ্যাট বিয়ার্স হার বজম, কিন্তু সমুদ্রকে কিন্তু এখানে মেল ফর্মে দেখানো হয়েছে। সমুদ্রকে এখানে মেল ফর্মে দেখানো হয়েছে। সমুদ্রকে এখানে ফিমেল ফর্মে দেখানো হয়েছে। ফিমেল ফর্মে এখানে দেখো হার দেওয়া আছে, দিস সি দ্যাট বিয়ার্স আর বজম, কিন্তু মুনকে কিন্তু মেল ফর্মে দেখানো হয়েছে। দিস সি দ্যাট বিয়ার্স আর বজম টু দ্য মুন, এটা একটা পার্সনিফিকেশন। আর কাকে কোন ফর্মে দেখানো হয়েছে সেটাও কিন্তু মনে রাখবে। দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স। আর এই যে বাতাস যেটা সব সময় কী করছে, মানে গর্জন করছে। অ্যান্ড আর আপ গ্যাদার্ড নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, কিন্তু এখন সেটা মানে রাতে এটা কি হয়েছে, এখন কিন্তু এটা কাম আপ গ্যাদার্ড হয়ে গেছে, কাম শান্ত হয়ে গেছে। কার মতো? লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, এটা কিন্তু ফুলের মতো, ঘুমন্ত ফুলের মতো কিন্তু শান্ত হয়ে গেছে। তাহলে এখানে আরেকটা আমরা কি ফিগার অফ স্পিচ পেলাম, লাইক আছে, তার মানে এটা কিন্তু সিমিলি। কার সাথে কার তুলনা করা হয়েছে? সেই শান্ত বাতাসকে, মানে জেন্টাল ব্রিজকে কিন্তু তখন কার সাথে তুলনা করা হয়েছে? স্লিপিং ফ্লাওয়ারের সাথে এখানে তুলনা করা হয়েছে। ঠিক আছে। ফর এভরিথিং উই আর আউট অফ টিউন। ফর দিস মানে এখানে কাকে বোঝানো হয়েছে? নেচার। এভরিথিং বলতে এখানে নেচার, মানে এই সমস্ত কিছুর জন্য, নেচারে যা কিছু আছে, এই যে আমরা ইমেজারিগুলো পেলাম এখানে, এইগুলোর জন্য,
নেচারের সমস্ত কিছুর জন্য আমরা কিন্তু আউট অফ টিউন, আমরা নেচারের সাথে কিন্তু সামঞ্জস্য ঐক্য বিধান করে চলতে পারছি না, আমরা আউট অফ টিউন হয়ে গেছি নেচার থেকে। তার মানে এখানে আমরা প্রবলেমটা দেখতে পেলাম। তার মানে প্রবলেমটা কি, যে আমাদের মানি মেকিং মেন্টালিটি, আমরা ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে ব্যস্ত হয়ে গেছে বেশি, যেটা আমাদের উচিত না। আমাদের উচিত নেচারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা। তো এই প্রবলেমটার এবার সলিউশন দেখব আমরা কোন পার্টে, সেস্টেড পার্টে। দেখি কবি কি সলিউশন দেখিয়েছে। আরেকটা জিনিস দেখো, আমরা এখানে কি কি রোমান্টিক ফিচার পেলাম। তাহলে আমরা দেখলাম লাভ অফ নেচার পেলাম, একটা রোমান্টিক ফিচার। তাহলে ঠিকই আছে, রোমান্টিক পোয়েট, এখানে রোমান্টিক ফিচারও কিন্তু আমরা পেয়ে গেছি। যে তার ওয়ার্ডসওয়ার্থ যে নেচার লাভার ছিল, তার কিছু এক্সাম্পল আমরা পেয়ে গেলাম। এবার দেখি সেস্টেড পার্টে কি আছে। ইট মুভস আস নট, গ্রেট গড, আই উড র্যাদার বি আ প্যাগান, শাকেলড ইন আ ক্রিট আউটওর্ন। বলছি এগুলো আমাদের এখন আর মানে আমাদের ভাবায় না। ইট মুভস আস নট, ইট বলতে নেচার এখন আমাদের মধ্যে কোনো আলোড়ন তৈরি করে না। গ্রেট গড, ভগবানকে বলছে, আই উড র্যাদার বি আ প্যাগান, তার থেকে আমি প্যাগান হব। শাকেলড ইন আ ক্রিড আউটওর্ন, আর মানে যে যারা কিসে বিশ্বাস করে, একটা ক্রিড মানে হচ্ছে, শাকেলড মানে বিলিভ করা, ক্রিড মানে রিলিজিয়ান, আউটওর্ন মানে আউটডেটেড, মানে কোনো অচল ধর্মে। এবার প্যাগানটা কি বলেছে, যে তার চেয়ে বরং আমি প্যাগান হয়ে যাব, যেটা এখন অচল যে ধর্মটা, তারপরেও আমি সেটা হতে চাই। তো প্যাগান হচ্ছে এমন একটা ধর্ম যেটা প্রচলিত ধর্মের বিরুদ্ধ। তো এই প্যাগান, যখন এই কথাটা প্রথম কয়েন্ট হয়, তো তখন এই প্যাগান বলতে বোঝাতো যারা আব্রাহামের ধর্মকে বিশ্বাস করতো না, তারা হচ্ছে প্যাগান। আব্রাহামের ধর্মকে কারা কারা বিশ্বাস করতো, কোন ধর্মগুলো? ক্রিশ্চিয়ানিটি বিশ্বাস করতো, ক্রিশ্চিয়ানিটি, জুদাইজম বা ইসলাম, এরা কিন্তু এই ধর্ম মানে এই আব্রাহামের ধর্মকে বিশ্বাস করত। তো এগুলোর বাইরে এই আব্রাহামের ধর্মকে যে বিশ্বাস করতো না, তারাই হচ্ছে কি প্যাগান। আর তারা একটা গডকেই মানতো, দেখতে পেলাম তারা আব্রাহামকে মানতো, তাই তো? এই যে ক্রিশ্চিয়ানরা বা ইসলামরা বা জুদাইজমে আব্রাহামকে মানতো। কিন্তু এই প্যাগানরা কিন্তু পলিথিস্টিক ছিল, তারা কিন্তু মানে অনেক দেবদেবী বিশ্বাস করতো। তারা বিশ্বাস করতো নেচারের মধ্যে ভগবান আছে, আর ন্যাচারাল অবজেক্টগুলোকে কিন্তু তারা গড বা গডেস বলে মানতো। ন্যাচারাল অবজেক্টকে তারা কিন্তু গড বা গডেস বলে মানতো। তো এই জন্য বলেছে, যেহেতু প্যাগানরা কিসের কাছাকাছি ছিল? নেচারের কাছাকাছি ছিল, তারা কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কাছাকাছি ছিল না। এই জন্য কিন্তু কবি কি হতে চেয়েছে? প্যাগান হতে চেয়েছে। সো মাইট আই স্ট্যান্ডিং অন দিস প্লিজেন্টলি হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফরলোন। এবার বলেছে, তাহলে আমি কি করতে পারবো? এই প্লিজেন্টলি, প্লিজেন্ট মানে এখানে প্লিজেন্টলি, লিটা তো আর প্লিজেন্ট হতে পারে না, লি মানে হচ্ছে তৃণভূমি বা প্যাস্চার বলতে পারো বা মেডো বলতে পারো, সেটা তো আর হ্যাপি হতে পারে না। এটা একটা ট্রান্সপার্ট অ্যাপিথেটের বা হাইপ্যালেজের এক্সাম্পল। মানে বলেছে যে আমি এই মানে আনন্দিত হয়ে একটা প্যাস্চারে দাঁড়িয়ে আমি দেখতে পাবো, কাকে দেখতে পাবো? পরের লাইনটা পড়লে এই সেন্টেন্সের মিনিংটা ক্লিয়ার হবে। হ্যাভ সাইট অ্যাট প্রোটিয়াস, কার দৃশ্যটা দেখতে পাবো? প্রোটিয়াসের। রাইজিং ফ্রম দ্য সি, তাহলে এই প্রোটিয়াসটাকে আমি তাহলে এই প্লিজেন্ট লিতে আমি এই মনোরম প্যাস্চারে দাঁড়িয়ে আমি কিন্তু প্রোটিয়াসকে দেখতে পাবো। প্রোটিয়াস হচ্ছে গ্রিক গড, একজন গ্রিক সি গড। আর প্রোটিয়াসকে কিন্তু প্রফিট হিসাবেও মানা হয়। বলা হয় যে প্রোটিয়াস যখন রেস্ট নেয়, সেই রেস্টিং টাইমে যদি কেউ তার কাছে যায় তার ভবিষ্যৎ জানতে, তো প্রোটিয়াস নাকি তখন তাকে অনেক রকম ভয়ঙ্কর তার রূপ দেখায়। সেগুলো সহ্য করার পরও যে সেখানে দাঁড়িয়ে থাকে এবং তার ভবিষ্যৎ জানতে চায়, তাকে কিন্তু এই প্রোটিয়াস তার ভবিষ্যৎ বলে। তো প্রোটিয়াস যেমন সি গড, তেমন কিন্তু সে একজন প্রফেট। তো বলেছে যে সেই আমি কিন্তু সেরকম প্রোটিয়াসকে দেখতে চাই। আর কি শুনতে চাই? অর হিয়ার ওল্ড ট্রিটন ব্লো হিজ রেড হর্ন,
আর ট্রিটন যে তার রেট মানে হচ্ছে স্পাইরাল বা সর্পিল বা বলতে পারো প্যাঁচানো যে শঙ্খ বা কঞ্চ বাজাচ্ছে সেটা শব্দ আমি শুনতে চাই এই প্লিজেন্ট লিতে দাঁড়িয়ে। ট্রিটন হচ্ছে একজন মারম্যান, যে হচ্ছে তার শঙ্খ বাজিয়ে যে উত্তাল সমুদ্রকে শান্ত করে। তো সেই শঙ্খের আওয়াজটা আমি শুনতে চাই। তার মানে এখানে কি প্যাগান হতে চাইছে। আর এই যে আমরা বললাম যে অনেক ধর্মে বিশ্বাস করে প্যাগানরা, তো দেখো এখানে অনেক দেবদেবী, অনেক ধর্মে না সরি, অনেক দেবদেবীতে বিশ্বাস করে বা পৌত্তলিকতাকে বিশ্বাস করে সেই তাহলে এখানে দেখো প্রোটিয়াসের কথা বললো, ট্রিটনের কথা বললো। আর এখানে আমরা আরেকটা রোমান্টিক ফিচার পেলাম, সেটা হচ্ছে রোমান্টিক ফিচার পেলাম লাভ অফ নেচার, সেটা তো আমরা পেয়েছি। প্যাগান হতে চাইছি, সেটাও একটা লাভ অফ নেচার। তারপর এই যে লাভ অফ পাস্ট, সেটাও কিন্তু একটা রোমান্টিক ফিচার। তো এখানে দেখো প্রোটিয়াস, ট্রিটন এই যে পুরনো দেবদেবীর কথাগুলো উল্লেখ করেও কিন্তু লাভ অফ পাস্ট যে রোমান্টিক ফিচার সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো তো এই ছিল আমাদের কবিতা, খুব ছোট্ট একটা কবিতা। ফার্স্ট পার্টে অক্টেভে আমাদের প্রবলেম দেখানো হলো এবং সেস্টেটে দেখানো হলো যে আমি প্যাগান হয়ে কিন্তু এগুলোর সলিউশন করতে পারি। এই যে আমরা এত মানে একটা পার্থিব জগতের মধ্যে, পার্থিব জগতের বিলাসিতায় আমরা যেমন ব্যস্ত হয়ে গেছি, সেগুলো থেকে কিন্তু আমরা সরে আসতে পারি, কারণ সেখানে কোনো আমাদের কিন্তু কোনো লাভ হচ্ছে না, আধ্যাত্মিক দিকভাবে আমরা উন্নতি হতে পারছি না, বরং আমরা পিছিয়ে যাচ্ছি। কারণ ওয়ার্ডসওর তো অনেক বড় বড় শহরে থেকেছে, তো সেখানে থেকে সে দেখতে পেয়েছে যে তাদের লাইফস্টাইলটা কেমন, তারা কতটা মানে হয়তো তাদের অনেক টাকা হচ্ছে কিন্তু তাদের মন থেকে কিন্তু শান্তি চলে যাচ্ছে। তো সেইগুলো দেখে কিন্তু ওয়ার্ডসওর তো বুঝতে পেরেছে যে আমাদের আসল আনন্দ কিন্তু এই নেচারের মধ্যেই, যেটা আমাদের স্পিরিচুয়ালিটির কাছাকাছি নিয়ে যেতে পারে। তো সেটাই করা উচিত। তো সেস্টেটে কিন্তু সেই সলিউশনটা বলা হয়েছে যে আমরা নেচারের কাছাকাছি যদি চলে যাই, আমরা যদি তাহলে কিন্তু আমাদের এই যে মেন্টাল পিসটা সেটা কিন্তু আবার ফিরে আসবে। আর মনে রাখবে যে তাদের যে জয়েন্ট ভেঞ্চার ছিল ওয়ার্ডসওর তার কলেরিজের, সেটা কিন্তু 1798 ছিল। তার সাথে এর ব্যাকগ্রাউন্ডে কিসের জন্য এটা লেখা হয়েছিল, কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য সেই সময় মানুষের মধ্যে একটা মানি মেকিং মেন্টালিটি চলে এসেছিলো, এই জন্য কিন্তু মানে নেচার থেকে তারা দূরে সরে গিয়েছিল। ঠিক আছে, তো যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি বলে দিয়েছি এখানে। আর বাকি যারা আমার ব্যাচে জয়েন করছো তারা কিন্তু পিডিএফ ফর্মে এগুলো পেয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।